একটা প্রবাস সরকারের কথা ঘোষণা করতে হবে, যে আমি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, আমি বর্তমান তথ্য প্রতিমন্ত্রী, আমি বর্তমান পররাষ্ট্রমন্ত্রী, আমি বর্তমান এমপি সংসদ সদস্য, কিন্তু আমরা প্রবাসে আছি বিশেষ কোনো চক্রান্ত বা কোনো একটা ষড়যন্ত্রের কারণে। জননেত্রী শেখ হাসিনা বলছেন তিনি সাংবিধানিকভাবে বাংলাদেশের এখনো প্রধানমন্ত্রী। উনি যদি এখনো প্রধানমন্ত্রী থাকেন, আমি সেই ডিবেটে যাব না। তাহলে আবার ওনার একজন সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত, সে আবার নির্বাচন চাইছে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। জিনিসটা একটু ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে। তো তার মানে নেত্রীর কথা তো উনি শুনছেন না। নেত্রী যদি প্রধানমন্ত্রী থাকেন এখনো সাংবিধানিক ভাবে, তাহলে তারই একজন তথ্যমন্ত্রী তার সাবেক হওয়ার কথা না, তার থাকার কথা বর্তমান তথ্য প্রতিমন্ত্রী, এবং তার কারো অধীনে নির্বাচন চাওয়ার কিন্তু কথা না। সো আমি নিজেই বিভ্রান্ত। আবার একই সাথে যিনি নিজেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, তারও তো নিজেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলার কোনো সুযোগ নাই, তিনি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী। সুতরাং তাকে তো কথা বলতে হবে। এখন কথা হচ্ছে যে দলের ন্যারেটিভটা তো পরিষ্কার হচ্ছে না, নেতাকর্মীরা তো কনফিউজড। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসেন, তার উপর আস্থা রাখেন। জননেত্রী শেখ হাসিনা যখন বলেন আমি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, তখন তারা মনে প্রাণে মেনে নেয় যে তিনি প্রধানমন্ত্রী। তাহলে ওনার মন্ত্রী এবং সংসদ সদস্যরা সবাই একযোগে যদি বলে তারা সাবেক, তাহলে কোনটা সঠিক? তাতে নেতাকর্মীরা বিভ্রান্ত হচ্ছে। আমার জায়গাটা ছিল ওইটা, যে সরকারের জায়গাটা, সংসদের জায়গাটা, রাজনৈতিক কর্মীর জায়গাটা পৃথক করে আলাদা করে পরিষ্কার করা দরকার। আমি আশা করি আমাকে কেউ ভুল বুঝবেন না। আমি আশা করি আপনাকে যে কথাগুলো বলছি ঠিক সেভাবে আপনি উপস্থাপন করবেন, যাতে ভুল বোঝার সুযোগটা না থাকে। কারণ যে কোনো একটা রাজনৈতিক আবহ, পলিটিক্যাল একটা এনভায়রনমেন্ট বা ইকোসিস্টেমে অনেকগুলো কম্পোনেন্ট থাকে। Awami League is not everything. Awami League is part of it. It's a political party. It has a political philosophy. It has a political ideology. Not necessarily the executive body, the government follows all the ideology and philosophy of Awami League. রাশিক রহমান, তাহলে কি বিষয়টা এরকম যে আপনাদের দলের মধ্যে কি কোঅর্ডিনেশন বা সমন্বয় জিনিসটার অভাব? কারণ শেখ হাসিনার সাবেক প্রধানমন্ত্রী না হয়ে বর্তমান প্রধানমন্ত্রী যদি হয়ে থাকেন, আর মন্ত্রীরা আপনি বলছেন যে তারা নিজেদেরকে আবার সাবেক বলছেন, এই যে একটা সাংঘর্ষিক অবস্থান, কোনটা সত্যি? সমন্বয় করে কি নিজেদেরকে প্রেজেন্ট করছেন না মানে আপনার দলের শীর্ষ নেতারা? এখন এটা তো একটা কৌশল হতে পারে যে পর্দার আড়ালে হয়তো বা সমন্বয় আছে, কিন্তু ওই কৌশলের কথা আমি জানি না। মানে এটা যে কি আমি নিজেই বুঝতেছি না। হ্যাঁ, আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমি তো আর লুকিয়ে থাকতে পারি না। হ্যাঁ, যেটুকু প্রাণে বেঁচে থাকার জন্য বা আমার উপরে অন্যায় যাতে সংগঠিত না হয়, আত্মরক্ষার্থে আমার যেটুকু দূরত্ব রাখার সেটা রেখে আমাকে আমার রাজনীতি করতে হবে, আমাকে আমার কথা বলতে হবে। আপনি যেহেতু আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমি সাড়া দিয়েছি। এবং আমি তো বললাম প্রথমে যে আপনার প্রশ্নটা খুবই জটিল, এটা উত্তর দেওয়া সহজ না। কিন্তু আমি নিজেই বিভ্রান্ত যে যদি আমাকে আমি যদি মেনে নিই, যেটা আমরা অফকোর্স আমরা এটা মেনে নিই, যে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি যদি নিজেকে সাংবিধানিক ভাবে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করেন, তাহলে ওনার সাথে যারা আছেন, যারা প্রতিনিয়ত বিভিন্ন বিবৃতি দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, তারা তাহলে নিজেদেরকে সাবেক বলবেন কেন? এটা তো তার বক্তব্যের প্রতি সুবিচার করা হচ্ছে না। তাহলে 1971 সালের মতো আমরা বলতে পারি যে আমরা প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী, মানে দুইজনের আমি ওটাতে যাওয়ার আগে আমি বলছি যে তাহলে আমাদেরকে 1971 সালের মতো একটা প্রবাস সরকারের কথা ঘোষণা করতে হবে, যে আমি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, আমি বর্তমান তথ্য প্রতিমন্ত্রী, আমি বর্তমান পররাষ্ট্রমন্ত্রী, আমি বর্তমান এমপি সংসদ সদস্য, কিন্তু আমরা প্রবাসে আছি বিশেষ কোনো চক্রান্ত বা কোনো একটা ষড়যন্ত্রের কারণে। ঠিক আছে, এখন কোনটা সঠিক বা কোনটা সঠিক না সেটা বলার থেকে আমি মনে করি কোনটা বেশি প্রয়োজন সেটা আমি বলবো। আমি মনে করি কোন অবস্থায় বিদেশি কোন শক্তির উপরে, অবশ্যই তারা আমাদের মিত্র হবেন, বন্ধু হবেন, তারা তাদের স্বার্থের কথা চিন্তা করে আমাদেরকে সহযোগিতা করবেন, কিন্তু নগ্ন ভাবে তো আমি কারো কাছে একেবারে নিজেকে সঁপে দিতে পারি না। আমাকে বাংলাদেশের রাজনীতি করতে হবে, আমাকে বাংলাদেশের কথা বলতে হবে। আপনি দেখেন আমি একটা নগ্নভাবে সঁপে দেওয়ার কথা বলছেন, আপনি বুঝতে পারছেন না কার কাছে নগ্নভাবে সঁপে দেওয়ার কথা বলছি? আচ্ছা ধরেন বাংলাদেশের একজন মুসলমান, তিনি তো বাংলাদেশের মুসলমান, পাকিস্তানের না, ভারতের না। বাংলাদেশের একজন হিন্দু, তিনি কিন্তু নেপালেরও না, ভারতের না, তিনি বাংলাদেশের, তিনি শ্রীলঙ্কারও না। তাহলে আমার দেশে যদি সংখ্যালঘু অথবা সংখ্যাগরিষ্ঠ যেভাবে ধরেন কারো উপরে অত্যাচার বা নির্যাতন হয়,
তার পাশে তো আমাকে আমার দলীয় শক্তি দিয়েই দাঁড়াতে হবে, তার পাশে আমাকে আমার দলীয় শক্তি দিয়ে দাঁড়াতে হবে। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে পার্বত্য চট্টগ্রামে এই যে আদিবাসী বা চাকমা, মুরং, বিভিন্ন উপজাতিদেরকে নিয়ে যে নৃতাত্ত্বিক এবং রাজনৈতিক বাস্তবতার যে জটিলতা তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি জানবেন যে অনেক বুদ্ধিস্ট আদিবাসীরা তারা তাদের নিজস্ব উদ্যোগে চায়নার সাথে যোগাযোগ করে, নিজস্ব উদ্যোগে থাইল্যান্ডের সাথে যোগাযোগ করে সহযোগিতা পাওয়ার জন্য। কিন্তু দিনের শেষে সে তো বাংলাদেশের, তাই না? এখন আমার কথা হচ্ছে, আমার দেশে যদি অত্যাচার হয়, অন্যায় হয়, যিনি অত্যাচারিত হচ্ছেন, যিনি অন্যায়ের শিকার হচ্ছেন, তার পাশে তো আমার নিজের শক্তিতে দাঁড়াতে হবে। অবশ্যই তাকে রক্ষা করার জন্য যে বিদেশি কোনো শক্তি এগিয়ে আসে, সেটাকে স্বাগত না জানানোর কোনো কারণ নাই। কিন্তু এটা যদি এমন হয় যে আমি শুধু বিদেশি শক্তির উপর আমি নির্ভর যেটা করছি, বুঝি সেটা যদি বলি, আওয়ামী লীগ কি নগ্নভাবে ভারতের কাছে নিজেকে সঁপে দিচ্ছে? কিছুটা তো তাই। জি, রাশিক রহমান আরো একটু আরো দু একটা বক্তব্য না নিয়ে না না, কিন্তু এখানে কথা আছে, ভারত তো আমার বন্ধু, ভারত বাংলাদেশের বন্ধু, ভারত বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধকে স্বীকার করে, ভারত বাংলাদেশের অসাম্প্রদায়িক রাজনৈতিক যে চেতনা তাকে স্বীকার করে, ভারত বাংলাদেশের উত্তর অগ্রগতি হোক, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সেটা আমি বিশ্বাস করি তারা চায়। সেই জায়গা থেকে কিন্তু এখন যে আচরণ আওয়ামী করছে লীগকে ভারত, এখন যে আচরণ করছে, আমি একটু আসবো এই মানে একসাথে অনেক দিকে চলে যাবো। তাছাড়া যদি একটু সামাজিক যোগাযোগ মাধ্যমের এই বক্তব্যটা শেষ করি, আপনাদের নেত্রী শেখ হাসিনা তিনি বলছেন যে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের আমলে, মানে নেতাকর্মীদের উপরে যেই নির্যাতন বা অত্যাচার হচ্ছে, যেটি আসলে আপনিও বলছিলেন, সেই কথাগুলো তিনি উচ্চারণ করছেন এবং বলছেন যে আমাদের প্রতিপক্ষের সাথে তো আমরা এমন আচরণ করিনি। কেমন আচরণ আপনারা করেছেন আসলে? কারণ আপনাদের প্রতিপক্ষ যারা ছিল, বিএনপি বা জামাতে ইসলামী, এখন যারা কথা বলতো তখন তো কথাই বলতো না, বিএনপি যা বলছে তারা তো এরকমই বলতো যে তাদের উপর গুম, খুন, অত্যাচার, হামলা, নির্যাতন, মামলা চলেছে। না, কথাটা তো আবার আপনার আগেও আপনার সাথে আমি অনুষ্ঠান করেছি, সেই অনুষ্ঠানের পুনরাবৃত্তি হয়ে যাবে। আমি আবারও বলছি যে আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় ছিল, আর যাই হোক, যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হয়েছে, আপনার বিভিন্ন রকম মামলা মোকদ্দমা হয়েছে, কিন্তু কখনো আপনি আদালতে যাচ্ছেন বিচার প্রার্থী হওয়ার জন্য, আপনাকে জনসমক্ষে পেটানো হচ্ছে বা আপনার আইনজীবীকে পেটানো হচ্ছে, এই ঘটনা বোধহয় ঘটে নাই। এবং আমি আপনাকে আবারও বলতে চাই, আপনার অনুষ্ঠানের মাধ্যমে, আমার নামে এখন মনে হয় 1 ডজনের উপরে মামলা, আমি এখন গোনাও বন্ধ করে দিয়েছি। কারণ এইগুলো ভিত্তিহীন মিথ্যা মামলা দিয়ে, এবং আমার এলাকার শত শত মানুষকে মামলায় অভিযুক্ত করা হচ্ছে, যেগুলোর সাথে তাদের কোনো সম্পর্কই আসলে নাই। এখন এরকম মামলাকে আপনাদের প্রতিপক্ষের উপর দিতেন না আপনারা? না, আমি আসছি, তা আমি নিজে তো আইনের কাছে সোপর্দ হতে চাই। যদি শুধু এতটুকু নিশ্চয়তা থাকতো যে রাশেদ রহমানকে বিচার হওয়ার আগেই, শাস্তি হওয়ার আগেই শারীরিকভাবে লাঞ্ছিত বা ক্ষতিগ্রস্ত করা হবে না। কিন্তু আমি যা দেখছি আপনাদের মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে, যে যেই রাজনৈতিক নেতাই যাচ্ছেন তাকে প্রথম দফায় মাইক, থাপ্পড়, ঘুষি থেকে শুরু করে এমন কিছু নাই যা করা হচ্ছে না। এমনকি জেলখানার ভিতরেও বাতি নিভিয়ে দিয়ে আক্রমণ করা হচ্ছে। আর তার থেকেও বড় কথা, তার যে আইনজীবী বেচারা, সে আইনজীবীকেও পেটানো হচ্ছে। সুতরাং আমার কথা হচ্ছে, আপনি অনেক লম্বা করতে পারেন আমরা কি করেছি বা করি নাই, হ্যাঁ, আমরা হয়তো সবকিছু ঠিক করি নাই বলেই তো আমরা এখন এখানে, ওটা নিয়ে আমার সময় নষ্ট করতে চাই না। আমি চাই সামনের দিকে আমরা সঠিক কি করতে পারি সেটা নিয়ে আলাপ করার জন্য। তো সঠিক করার জন্য, সঠিক করার জন্য যেটা যেটা সেটা হচ্ছে যে বর্তমান যে সরকার আছে, হ্যাঁ, বর্তমান যে সরকার আছে, সে সরকার যে ক্ষমতায় আছে, এই বাস্তবতাকে তো আমি অস্বীকার করতে পারি না, এটা আছে তো। হ্যাঁ, তাকে শুধু আমি একটা কথাই বলতে পারি যে আপনি যদি সত্যি নিশ্চিত হয়ে থাকেন যে আওয়ামী লীগের নেতারা এবং কর্মীরা অপরাধী, অন্যায়কারী, তাহলে তাদেরকে আদালতে এসে সোপর্দ হওয়ার সুযোগ করে দেন। এমন একটা পরিবেশ তৈরি করেন যেখানে তারা নিরাপদে আদালতে এসে আইনের আশ্রয় নিয়ে জেলে যাবে, জামিন প্রার্থী হবে, বিচারের সম্মুখীন হবে। এবং এটা আমি আমার একার জন্য বলছি না, এটা আওয়ামী লীগের লক্ষ কোটি নেতাকর্মীদের জন্য আমি বলছি যে আপনারা যদি নিশ্চিত হন যে আমরা সত্যি অন্যায়কারী, দেন ইউ হ্যাভ নাথিং টু লুজ। আপনি তো প্রমাণ করতে পারবেন যে আমি অপরাধী, আপনার কাছে প্রমাণ আছে, অকাট্য প্রমাণ আছে। তাহলে আপনি ওই পরিবেশ তৈরি করে দেন যেখানে রাশেদ রহমান সহ আরো নাম না জানা আরো লক্ষ কোটি নেতাকর্মীরা নির্ভয়ে, নির্ভয়ে শব্দটা নিঃসংকোচে নয়,
নির্ভয়ে আত্মসমর্পণ করতে পারে। সংকোচ তো থাকবেই, বিচারে কি হবে হবে না এটা তো একেবারে নিশ্চিতভাবে বলা যায় না, কিন্তু আমি যদি জানি যে আমি ডিগনিটি নিয়ে, আমার আত্মসম্মান নিয়ে আত্মসমর্পণ করতে পারি, আমি আত্মসম্মান নিয়ে আমার সামাজিক মান মর্যাদা বজায় রেখে জেলে যেতে পারি, আসতে পারি, কাঠগড়ায় দাঁড়াতে পারি, তাহলে তো মনে হয় এটা একটা ভালো পরিস্থিতি সৃষ্টি করবে। জি, জি, আপনার এই আবেদনটা স্পষ্ট।